আদালতের নির্দেশে আত্মহত্যা নয়, এবার এটি হত্যা মামলা হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে শীঘ্রই গ্রেফতার হতে পারেন সালমানের স্ত্রী সামিরা এবং বাংলা সিনেমার খলনায়ক ডন সামিরা। সবার ফার্স্ট সামিরাকে গ্রেফতার করবেন। বললেন যে কানটালে মাথা আসে, সবার ফার্স্ট ওনার স্ত্রী সামিরা, তারপর হচ্ছে ডন, তারপর আদার্স, এরা এমনি চলে আসবে যারা যারা আছেন। এখন উনাকে ইনশাল্লাহ আগামীতে কোর্টে আসতে হবে, উনাকে হাজিরা দিতে হবে এবং ইনশাল্লাহ উনি গ্রেফতার হবে। উনি সহকারে সামিরা হক, ডন, আজিজ মোহাম্মদ ভাই যারা আছে, ইনশাল্লাহ উনাদের সবাইকে গ্রেফতার করা হবে। সালমান শাহর হত্যা মামলাকে কেন্দ্র করে মূল আসামি সামিরা এবং ডনকে হত্যা মামলার অভিযোগে তাদেরকে আদালতে হাজির করা হয়। ইতিমধ্যে আদালতে এটা প্রমাণিত হয়ে গেছে যে সালমান শাহ আত্মহত্যা করেনি, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সালমান শাহ হত্যাকারী মূল দুই আসামি সামিরা এবং ডনকে যাবজ্জীবন নাকি ফাঁসি দেওয়া হবে তা জানতে এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের সালমান শাহ অসম্ভব একটা গুণী ছেলে, আমরা তাকে হারিয়েছি এবং অকাল মৃত্যু হয়েছে। জহির রায়হান 71 সালে তিনি নির্মমভাবে নিহত হয়েছে। তারেক মাসুদ, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতাম, তার অকাল মৃত্যু হয়েছে। চলচ্চিত্রের কোথায় যেন একটা অশনীয় একটা ব্যাপার আছে। চলে যাওয়াটা তো আমাদের কারোরই কাম্য ছিল না, এবং এইভাবে চলে যাওয়াটা আমাদের কাম্য ছিল। আমাদের একটা দুর্ভাগ্য কি জানেন, আমাদের চলচ্চিত্রের একটা দুর্ভাগ্য আছে। এটা কীভাবে কাকতালীয় কিনা আমি জানি না, যে আমাদের চলচ্চিত্রের সবচেয়ে গুণী মানুষগুলোর অকাল মৃত্যু হয়। যেমন মনে করেন আমাদের চলচ্চিত্রের সবচেয়ে গুণী মানুষ জহির রায়হান, তার অকাল মৃত্যু হয়েছে। 71 সালে তিনি নির্মমভাবে নিহত হয়েছেন, নিখোঁজ হয়েছেন। আমাদের আলমগীর কবির, তার অকাল মৃত্যু হয়েছে, একজন গুণী চলচ্চিত্র পরিচালক। আমাদের তারেক মাসুদ, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতাম, তার অকাল মৃত্যু হয়েছে। তারেক মাসুদ, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতাম, তার অকাল মৃত্যু হয়েছে। অসম্ভব একটা গুণী ছেলে, আমরা তাকে হারিয়েছি এবং অকাল মৃত্যু হয়েছে। তো আমার কাছে মনে হয় যে আমাদের চলচ্চিত্রের কোথায় যেন একটা অশনীয় একটা ব্যাপার আছে, যে আমাদের গুণী মানুষগুলোকে আমরা অকালে হারিয়ে ফেলি। খারাপ লাগে, কষ্ট লাগে। তো সালমান সহ যাদের নাম বললাম, প্রত্যেকেই থাকলে আমাদের চলচ্চিত্র অনেক বেশি সমৃদ্ধ। উদ্দেশ্যে আমার আজকে কিছু কথা। শাবনূর, আপনাকে সামিরা অনলাইন প্ল্যাটফর্মে বসে আপনাকে সামিরা অপমান করেছে। আপনি নাকি ক্যাপ ছিলেন, আপনি নাকি স্টাইল জানতেন না, আপনি নাকি বুঝতেন না অভিনয়। সামিরা নাকি শাবনূরকে অভিনয় শিখাইছে, পোশাক আশাক ঠিক করে দিছে, স্টাইল জগতে তাকে ঢুকিয়ে দিয়েছে। এটা সম্পূর্ণ ভ্রান্তি একটা কথা। শাবনূরের শরীর বড় অভিনয়, শাবনূরের মতো অভিনেত্রী বাংলাদেশের আসবে না, আর কখনো হবেও না। শাবনূর সালমান শাহ একটা রোমান্টিক জুটি, কমার্শিয়াল ভালোবাসা তাদের। সামিরা সেই ভালোবাসাকে কেন্দ্র করে শাবনূরকে কতদূর পৌঁছাইতেছে দেখেন। সামিরা বারবারই বলতেছে এই হত্যাকারী। শাবনূরকে প্রশ্ন করলে, বেশিক্ষণ প্রশ্ন করলে ও কথা বলতে পারবে না। কিভাবে বলতেছে, তোমার চয়েস কি? সালমান শাহ, সালমান শাহ, সালমান শাহ। কিভাবে ব্যঙ্গ করে বলতেছে। শাবনূর, আপনি অস্ট্রেলিয়া থেকে জেগে ওঠেন, আমরা আপনার সাথে আছি। আমরা আজিজ মাহমুদের ভাইয়ের ভয়ে অগ্রাহ্য করে মাঠে নামতে পারছি, আপনি অস্ট্রেলিয়া থেকে মাঠে নামেন, আমরা আপনার সাথে আছি। সকল ভক্তরা শাবনূরের সাথে আছে। দেখেন, এফডিসির ভিতরে কোনোদিনও আমাদের সালমান ভাইয়ের ছবি রাখা হয় নাই। সালমান ভাইয়ের জন্ম, মৃত্যু, এমনকি ডিটেলস কোনো এফডিসির ইয়াতে আমরা দেখি নাই, এফডিসির দেয়ালে দেখি নাই। এমনকি সালমান ভাইকে একটা অ্যাওয়ার্ড পর্যন্ত দেওয়া হয় নাই। কি কারণে? সবাই সালমান ভাইয়ের শত্রু ছিল। নায়ক রোবেলের ছবি কি আমরা কোনোদিন দেখেছি? হলে গিয়ে টাকা খরচ করে দেখেছি? সেই রোবেল আইসা বলতেছে, রোবেল, সোহেল রানা, যে সালমান শাহ নাকি আত্মহত্যা করছে। আরে বেটা, তুমি কি তার বেডরুমে ছিলা? তোমার ছবি কে দেখেছে? তোমাকে কে চিনে? বাংলাদেশের রোবেলকে কে চিনে? অ্যাকশন ছবি। আমার সালমান ভাইয়ের ছবির মধ্যে রোমান্টিক ছিল, অ্যাকশন ছিল, সবকিছু ছিল, শিক্ষণীয় বিষয় ছিল। কি ছিল না সালমান ভাইয়ের ছবিতে? এফডিসির লোকেরাই সালমান শাহকে ধ্বংস করেছে। এই আন্দোলন চলবে, রাত্রে চলবে, দিনে চলবে, মশাল লাগিয়ে চলবে, মোমবাতি জ্বালিয়ে লাগিয়ে চলবে। 64 জেলা থেকে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আমার মতো হাজার হাজার ভক্ত আছে। এইভাবে প্রত্যেক জেলাতে প্রেস ক্লাব দখল করে, শহীদ মিনার দখল করে আন্দোলন করা হবে। সালমান ভক্তরা কতটা ক্রেজি আপনারা বিশ্বাস করতে পারবেন না। এখানে গাজীপুর থেকে আসছে, ময়মনসিংহ থেকে আসছে, শেরপুর থেকে আসছে, এমনও লোক আছে সালমান শাহর জন্য জীবন দিয়ে দিতে বাধ্য। আপনি বলেন যে সালমান শাহর বিচার হবে, তোকে মারা হবে, সে এক বাক্যে বলবে আমি মরতে চাই, সালমান শাহর বিচার চাই, বিচার চাই। শত ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত ঘরে ঘরে সালমান শাহর বিরূপ কোনো ভক্ত ছিল না, একমাত্র সাবিরা ছাড়া। সাবিরা, ডন, আজিজ মাহমুদ ভাই, সামিরার মা লুসি, এগুলা ছাড়া সালমান শাহর কোনো শত্রু ছিল না। প্রত্যেকটা ছেলে মেয়ের ডিএনএ টেস্ট করলে বাপের মিল পাওয়া যায় কিনা দেখতে হয়। ইশতিয়া কেন জামিন চায়? স্বামীরা জেলে গেলে ওর আয় ইনকাম বন্ধ, সে কি স্বামীরার টাকায় চলে? একটা মহিলার এত বদনাম, এত বেটার সাথে বিয়ে, যার ব্যবসা, আসলে তো বিয়ে করে না, তাহলে ইশতিয়াকের এত কি দরকার? ইশতিয়াক বৈশা বৈশা স্বামীরার ইনকামে খায়।
স্বামীরা দেশে কিভাবে ইনকাম করে সেইটা খুব রাখতে হবে। ইশতিয়াক কোথায় যায়, ইশতিয়াক কার কাছে চলে, এইটা খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে স্বামীরার প্রত্যেকটা ছেলে মেয়ের ডিএনএ টেস্ট করলে বাপের মিল পাওয়া যায় কিনা দেখতে হবে। এই দুইটা জিনিস যদি ধরা পড়ে বিচারে এক্ষুনি ইশতিয়াকের চলাফেরা গতিবিধি সব তথ্য বের করতে পারলে মুস্তাকেরটা বের হবে এবং স্বামীরার ছেলে মেয়ে এগুলা কি ওদের বাপকে ওদের বাপকে এটা পরিচয়টা জানা যাবে। এত পুরুষ ঘাটার পরে একটা লোকে বউয়ের এই বউলে থাকে, বউ কখনো মানুষ রাখে না। আমার কথা হচ্ছে জামিন মঞ্জুর পরে, আমার কথা হচ্ছে ইশতিয়াক কেন জামিন যায়, স্বামীরারে দিয়ে ওর লাভ রাখি, নিশ্চয়ই লাভ আছে। বউ হইলে তো সবাই, আপনি যদি আপনার বন্ধুরা ওই বেটা তোর বউ এত আকাম করছে, এতগুলা বিয়া করছে, আপনার বন্ধু কিন্তু বউ ফালাইয়া দৌড় দিব। ইশতিয়াকে যায় না, ইশতিয়াকের লাভ আছে। বিনা খারাপ লাগে যে তাহলে এত বছর হলো না কেন। ওই সময় শাহরুখ খান, সালমান খান প্যারালাল ছিলেন। আজকে বলিউড ইন্ডাস্ট্রি আমাদের ধরা ছোঁয়ার অনেক অনেক বাইরে। আমি আসলে সত্যি কথা ওনাকে নিয়ে আফসোস করি। যখন আমি ওনার মৃত্যু সংবাদটা শুনি তখন মানে লাইক আমি দেখেছি যে আমার আম্মাকে তখন কী পরিমাণ অবাক হতে। সো উনি তখন খালি ইয়াং জেনারেশনের মধ্যে খুব পপুলার ছিলেন বিষয়টা তা না, মানে উনি সব শ্রেণীর মধ্যে অসম্ভব পপুলার একজন ছেলে ছিলেন এবং এতটা পপুলারিটি উনি পেয়েছেন এত কম সময়ে, তো যেটা আসলে অনেকেই করতে পারেন না। তো এখন আমরা যখন ওনার ছবিগুলো দেখি বা ওনার লাইফস্টাইল আমরা ফলো করি, মানে উনি ডেফিনেটলি আমার চোখে ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাশন আইকন। উনি বেঁচে থাকলে আমি জানি না উনি কেরিয়ারটা কোন জায়গায় নিয়ে যেতেন। আমি সবসময় বলি যে উনি হয়তো বেঁচে থাকলে বাংলা ফিল্মের ইন্ডাস্ট্রিটা আরও অনেক বেশি সমৃদ্ধ হতো। এবং এত বছর পর যখন আসলে ওনার কেসটা রিওপেন হচ্ছে তখন আমার কাছে খারাপ লাগে যে তাহলে এত বছর হলো না কেন। যদি এটা আসলেই যদি এখানে কোনো অন্য ঘটনা থেকে থাকে, কিসের কারণে এটা আসলে ডিসক্লোজ হলো না। সো কারণ উনি আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা অনেক বড় অ্যাসেট ছিলেন, একমাত্র অ্যাসেট যিনি কিনা ওই সময় শাহরুখ খান, সালমান খান প্যারালাল ছিলেন। আমি জানি না আর কেউ তখন লাইক আমি দেখি নাই বা আমি জানতাম না। আজকে বলিউড ইন্ডাস্ট্রি আমাদের ধরা ছোঁয়ার অনেক অনেক বাইরে। সো ওনার মতো মানুষ যদি তখন আরও কয়েকজন এস্টাবলিশ হতেন বা থাকতেন তাহলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা সাপোর্ট হতো, উপকার হতো, যে সাপোর্টটা আমরা পাইনি বলে আমরা অনেকেই সালমান শাহকে বলতে এটা হচ্ছে ইয়াং রাজ্জাকের পরে, নায়ক রাজ্জাকের পরে কেউ যদি ওই জায়গাটা দখল করে নেওয়ার মতো অবস্থায় এসেছিল সেটা হচ্ছে সালমান শাহ। ওর চলে যাওয়াটা এটা তো সিনেমার জন্য ক্ষতি হয়েছেই, অ্যাজ এ হিউম্যান বিং সালমান শাহ চলে যাওয়াটা আমাদের জন্য খুবই একটা কষ্টকর বিষয় ছিল। এবং এতদিন পরে সালমান শাহর কেসটা আবার রিওপেন হয়েছে। আমরা চাই ও হয়তো আর ফিরে আসবে না, কিন্তু ন্যায় বিচারটা যদি হয় তাহলে ওর আত্মাটা তো শান্তি পাবে। ব্যক্তিগতভাবে কারো যদি কোনো ছোটোখাটো সমস্যা থেকে থাকে সেটা থাকতেই পারে, অ্যাজ হিউম্যান বিং আমারও তো 10টা সমস্যা থাকতে পারে। সুতরাং সেটাকে একজন মানুষ চলে গেছে, সেইটাকে বড় করে নিয়ে আসা, সামনে নিয়ে আসা, এটা আমি মনে করি না যে কোনো বড় মনের